আমি সুখেন্দু সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 7 এর জিওগ্রাফি বিষয়ের নদী অধ্যায় নিয়ে আজকের আমি আলোচনা করব এবং নদী বিষয়ের ওপর এটা আমার প্রথম ক্লাস। তো তাহলে চলো শুরু করা যাক। তো নদী কাকে বলে সেটা প্রথমে আমরা জেনে নিই। তো সংজ্ঞাতে বলা হচ্ছে যে নদী হলো স্বাভাবিক প্রবাহমান জলধারা যা অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে বয়ে চলে। তো সংজ্ঞাটিতে যেটা বোঝা যাচ্ছে যে স্বাভাবিক প্রবাহমান জলধারা অর্থাৎ একটি নদী হতে গেলে সেই যে জলধারাটি সেই জলধারাটি স্বাভাবিক হতে হবে। স্বাভাবিক বলতে এখানে বোঝাচ্ছে যে মনুষ্য দ্বারা সৃষ্ট এমন কোনো জলধারাকে আমি এর মধ্যে ধরবো না। অর্থাৎ নদী সৃষ্টিটা হতে গেলে কিন্তু সেটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায় হতে হবে। অর্থাৎ যে জলধারাটি সেটি কিন্তু সবার প্রথমে প্রাকৃতিকভাবে সৃষ্টি হতে হবে। তারপরে সেই জলধারাটি সৃষ্টি হওয়ার পরে সেটি অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে বয়ে চলতে হবে। তো ভূমির ঢাল এবং এই ভূমির ঢালটাও কিন্তু প্রাকৃতিক হতে হবে। অর্থাৎ মনুষ্য সৃষ্ট কোনো ভূমির ঢাল কিন্তু হলে হবে না। জলধারাটাও প্রাকৃতিকভাবে সৃষ্ট হতে হবে। অর্থাৎ জলধারা সৃষ্টির যে উৎসটা সেই উৎসটা প্রাকৃতিকভাবে হতে হবে এবং ওই জলধারাটি অভিকর্ষের টানে যে ভূমির ওপর থেকে গড়িয়ে যাবে সেই ভূমির যে ঢাল স্বাভাবিক ঢালটি সেটিও কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্ট হতে হবে। মনুষ্য দ্বারা সৃষ্ট বা অপ্রাকৃতিক ভূমির ঢাল কিন্তু হলে হবে না। এবং অবশ্যই ওই যে জলধারাটি সেই জলধারাটির একটি নির্দিষ্ট উৎস থাকতে হবে এবং মোহনা হতে হবে। তো আমি এখানেতে নদী ব্যাপারটি কিভাবে সৃষ্টি হয় সেটি একটি ছোট্ট ছবির মাধ্যমে এঁকে বুঝিয়েছি। যে এইখানে দেখা যাচ্ছে যে এইটি একটি ভূমিরূপ, যেটি ভূমিরূপের সেটি স্বাভাবিক ঢাল রয়েছে এবং এইটা উচ্চভূমি অর্থাৎ এটা উঁচু ভূমি আর এটা নিচু, তুলনামূলক নিচু। এবং এখানেতে যখন বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টির যে জল সেই বৃষ্টির জলটা এই ভূমির যে স্বাভাবিক যে ঢালটি রয়েছে সেই স্বাভাবিক ঢালটি থেকে এখান থেকে গড়িয়ে পড়ছে। এই যে নীলকালি দিয়ে আমি দেখিয়েছি যে এই যে গড়িয়ে পড়ছে এবং গড়িয়ে পড়ছে কোথায় না এখানে যে সমুদ্র আছে সেই সমুদ্রতে গিয়ে পড়ছে। তাহলে এইখানে এই ছবিটা থেকে কি বোঝা যাচ্ছে যে এই যে ভূমির যে ঢালটি এই ভূমির ঢালটি হচ্ছে স্বাভাবিকভাবে এবং এই যে জলধারাটি সৃষ্টি হয়েছে এই জলধারাটিও স্বাভাবিকভাবে সৃষ্টি হয়েছে এবং এই জলধারাটির একটি নির্দিষ্ট উৎস আছে। অর্থাৎ এইখান থেকে এই উচ্চভূমি থেকে বা এখানে উচ্চভূমি ছাড়াও এখানে পাহাড়, পর্বত, মালভূমি যে কোনো কিছু হতে পারে, সেখান থেকে এই জলধারাটি সৃষ্টি হয়েছে এবং সৃষ্টি হয়ে ভূমির যে স্বাভাবিক ঢাল সেই ঢাল বরাবর কিন্তু এটি বয়ে চলেছে। এবং বয়ে চলেছে কোথায়? বয়ে চলে এই যে সমুদ্র, এখানেতে এই সমুদ্রের ঠিক এই জায়গাটায় এসে এই জলধারাটি এই সমুদ্রেতে মিশেছে। অর্থাৎ এইটা হচ্ছে এই জলধারাটির মোহনা। তাই এটিকে এই যে জলধারাটি এই জলধারাটিকে আমরা বলছি হচ্ছে নদী। কারণ এখানে নদীর সংজ্ঞায় যেটা বলা হয়েছে যে নদী হলো স্বাভাবিক প্রবাহমান জলধারা যা অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে বয়ে চলে। তাহলে এখানেতে এই যে জলধারাটি সংজ্ঞাতে সবকটাই ঠিকঠাক করে মেনটেন করছে বা বোঝাচ্ছে, সেই জন্য এটাকে আমি নদী বলতেই পারি যে এই জলধারাটি ভূমির স্বাভাবিক ঢালকে অনুসরণ করছে এবং এই জলধারাটি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে এবং অভিকর্ষের টানে এই উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে বয়ে চলেছে এবং বয়ে চলে সমুদ্রেতে গিয়ে মিশেছে এবং এর একটি নির্দিষ্ট উৎসও আছে এবং এর একটি নির্দিষ্ট মোহনাও আছে। তো সেই জন্য এটা একটি নদী। তো এখানেতে যেটা আমি বৃষ্টিপাতের উদাহরণ দিয়ে দিয়েছি, নদী কিন্তু হিমবাহ গলা জল থেকেও কিন্তু সৃষ্টি হয়ে থাকে। সেক্ষেত্রে এখানেতে হিমবাহ থাকবে, হিমবাহ থেকে এখানে হিমবাহতে বরফ, আমরা জানি যে হিমবাহ হচ্ছে গিয়ে বরফের বিশাল আকার বরফের যে স্তূপ সেইটা। তো সেই বরফ যখন গলবে তাপমাত্রাতে তখন সেই বরফ গলে যে জল হবে সেই জল কিন্তু এই ভূমির স্বাভাবিক ঢাল বরাবর নদী রূপে প্রবাহিত হয়ে উৎস থেকে মোহনা পর্যন্ত বয়ে চলবে। আর এই বৃষ্টিপাতের ক্ষেত্রে ব্যাপারটা এরকমভাবে ঘটবে। তো এই হচ্ছে গিয়ে নদী। এবারেতে নদীর সংজ্ঞা থেকে আমরা জানতে পারছি কি যে একটা নদী উৎস এবং মোহনা এই দুটো জিনিস থাকবে। কোনো প্রবাহমান জলধারা তখনই নদী হবে যদি সেই জলধারাটির একটি নির্দিষ্ট উৎস থাকে এবং মোহনা থাকে এবং অবশ্যই সেই জলধারাটি প্রবাহমান হতে হবে। অর্থাৎ মাঝপথে সেই জলধারাটি থেমে গেল বা শুকিয়ে গেল বা তার প্রবাহ
অদৃশ্য হয়ে গেল, তাহলে কিন্তু হবে না। উৎস থেকে মোহনা পর্যন্ত সেই প্রবাহমান জলধারাটির যে জলের যে প্রবাহ ধারা, সেই প্রবাহ ধারাটা কিন্তু তার বজায় থাকতে হবে তবে। তো এখান থেকে নদীর সংজ্ঞা থেকে আমরা এই উৎস এবং মোহনা এই দুটো ব্যাপার সম্পর্কে আমরা জানতে পারছি। তো এই দুটো ব্যাপার কি, অর্থাৎ একটি নদীর যে উৎস এবং মোহনা সেইটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো নদীর উৎসতে বলছে খুব সিম্পলি যে নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদী উৎস বলে একদম। অর্থাৎ সেই যে জায়গা যেখানে এখানে এই যে উচ্চভূমিটা যেটা রয়েছে এইখানেতে এই জায়গাটা থেকে এই নদীটা সৃষ্টি হয়েছে, তার মানে এই নদীটার উৎস হচ্ছে গিয়ে এইটা। তো যে জায়গা থেকে একটা নদী সৃষ্টি হয় সেই জায়গাটাকেই বলা হয় নদীর উৎস। এবং উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে ভারতের প্রধান নদী গঙ্গার উৎপত্তি। এটা আমাদের কমন উদাহরণ, আমরা প্রত্যেকেই জানি যে গঙ্গা আমাদের ভারতের প্রধান নদী এবং সেই গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে না গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে হচ্ছে আমাদের গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। আমি সংজ্ঞার ক্ষেত্রে যেটা আমি একটু আগে বলছিলাম যে এখানে যদি হিমবাহ থাকে, তো গঙ্গার ক্ষেত্রে এখানে বৃষ্টিপাত না হয়ে হিমবাহ হয়েছে। তো হিমবাহ যখন সূর্যের তাপেতে যখন আস্তে আস্তে গলতে থাকে, সেই হিমবাহ গলা জল তখন এই ভূমির ঢাল বরাবর গড়িয়ে প্রবাহিত হতে থাকে এবং আস্তে আস্তে সেটা মোহনার দিকে চলে এবং কোনো সমুদ্র হোক বা কোনো বড় জলাশয় হ্রদ হোক বা অন্য কোনো বড় নদী, সেই নদীতে গিয়ে সেইটা মিলিত হচ্ছে। এবার আসি নদীর মোহনাতে। তো নদীর মোহনাতে কি বলা হয়েছে যে যেখানে গিয়ে নদী শেষ হয়, অর্থাৎ নদী কোনো সাগর উপসাগর হ্রদ জলাশয় বা অন্য কোনো নদীতে গিয়ে মেশে সেই জায়গাকে নদীর মোহনা বলে। যেমন পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে গঙ্গা নদীর মোহনা। অর্থাৎ এই যে জায়গাটা, অর্থাৎ যে জায়গাটাতে একটা নদী শেষ হচ্ছে, অর্থাৎ কোনো সাগর কোনো উপসাগর হোক বা কোনো হ্রদ জলাশয় কোনো বড় নদী, যেখানেতে গিয়ে এই নদীটা শেষ হয়, অর্থাৎ আর একটা কোনো বড় কোনো জলাশয় হোক সাগর মহাসাগর হ্রদ নদীতে যখন সে মিশছে, সেই যে জায়গাটা সেই জায়গাটাকেই বলছে হচ্ছে কি মোহনা। অর্থাৎ একটা নদী যেখানটাতে গিয়ে শেষ হয়। উৎস হচ্ছে যেখান থেকে নদীটা সৃষ্টি হয় সেইটা, আর মোহনা হচ্ছে যেখানে গিয়ে একটা নদী শেষ হচ্ছে সেইটা। তো এইটা গেল। আর একটা জিনিস কি যে এই যে নদী উৎস থেকে এই যে মোহনা পর্যন্ত এই যে বয়ে চলে, সেই বয়ে চলার সময়তে সেই নদীর সঙ্গে আরও কিছু ছোট ছোট নদী এসে মিলিত হয় বা আরও কিছু ছোট ছোট নদী সেই নদী থেকে বেরিয়ে যায়। তো সেগুলোকে কি বলে সেটা এবার একটু দেখে নেওয়া যায়। তো উপনদী হচ্ছে সেই সমস্ত নদী, আগে সংজ্ঞাটা আমি বলে দিই যে উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে মেশে তখন তাকে ওই নদীটির উপনদী বলে। যেমন গঙ্গার উপনদী যমুনা। তো এখানে আমি এঁকে দেখিয়েছি এই যে মধ্যেখানের এই যে নদীটা, এটা হচ্ছে প্রধান নদী বা মূল নদী। এটা সঙ্গে এই যে নদীগুলো ছোট ছোট যে নদীগুলো এসে মিলিত হয়েছে, এই নদীগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে উপনদী। অর্থাৎ খুব সহজভাবে যদি মনে রাখতে হয় তাহলে বলতে হবে যে প্রধান নদীর সঙ্গে যে নদীগুলো এসে মেশে, একটা প্রধান নদী তার সঙ্গে যখন অন্য কোনো নদী এসে মিলিত হয় তখন সেই নদীটাকে, যে নদীটা এসে মিলিত হচ্ছে সেই নদীটাকে ওই প্রধান নদীটির উপনদী বলা হয়। যেমন আমাদের গঙ্গার উপনদী যমুনা, আমাদের গঙ্গা নদী তার সঙ্গে যমুনা নদী এসে মিলিত হয়েছে এবং তাই যমুনা নদীকে গঙ্গার উপনদী বলা হয়। গঙ্গার সঙ্গে আরও অন্যান্য নদী মিলিত হয়েছে, কিন্তু যমুনা হচ্ছে গঙ্গার প্রধান উপনদী। এরপরে আসছে শাখা নদী। শাখা নদীর সংজ্ঞায় বলা হয়েছে কি যে মূল নদী থেকে যে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে অন্য কোথাও গিয়ে মেশে তাদেরকে শাখা নদী বলে। যেমন ভাগীরথী হুগলি। অর্থাৎ এই যে প্রধান যে নদীটি, এই প্রধান নদীটি যত মোহনার দিকে এগোতে থাকে তত দেখা যায় যে এই নদীটি প্রধান নদীটির থেকে অনেক ছোট ছোট নদী বেরিয়ে যায়। তো সেই যে ছোট ছোট নদী যেগুলো প্রধান নদী থেকে বেরিয়ে যায় সেই নদীগুলোকে বলা হয় হচ্ছে শাখা নদী। গাছের যেরকম শাখা পোশাখা হয় ঠিক সেই রকমভাবে এই নদীটাকে বেরিয়ে যায়, এই ছোট ছোট নদীগুলো প্রধান নদীর থেকে বেরিয়ে যায়। তো এইগুলোকে বলা হয় শাখা নদী। এবং উদাহরণ হিসাবে ভাগীরথী হুগলি, এই ভাগীরথী হুগলি হচ্ছে আমাদের গঙ্গা নদীর একটি প্রধান শাখা নদী। তো এইটা হচ্ছে নদীর একদম শুরু। আমাদের সপ্তম শ্রেণীর যে নদী আছে, নদীর যে অধ্যায়টি রয়েছে সেই নদীর অধ্যায়ের একদম শুরুতে এই বিষয়গুলো আছে। আমি ধারাবাহিকভাবে
এই বিষয়গুলো অল্প অল্প করে একদম বেসিক লেভেল থেকে আমি একদম শুরু করব। অল্প অল্প করে আমি নদীর পুরো বেসিকটাকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেব। একদম অল্প অল্প করে আমি এগোবো এবং আগামী দিনেতেও নদীর ওপরেতে পরের যে ক্লাস হবে সেই ক্লাসেতে আমি নদী উপত্যকা, নদী অববাহিকা, জলবিভাজিকা, ধারণ অববাহিকা যে বিষয়গুলি রয়েছে সপ্তম শ্রেণীর বইতে সেই বিষয়গুলিকে নিয়ে আমি আলোচনা করব। তো তার জন্যে তোমরা দেখতে থাকো এবং ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যদি ক্লাস সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগামী দিনে ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসেতে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।